ভারতবর্ষে যখন এই বাংলায় নবশূদ্র মানুষদের, অস্পৃশ্য মানুষদের একটা ইউনিটি তৈরি হয়ে যায়, তখন তাদের ইউনিটি ভাঙতে বাংলা ভাগ করলো। আর আজ যখন ও দেশে অত্যাচারিত, নিপীড়িত, শোষিত হয়ে আমাদের স্বজাতির লোকেরা নির্যাতিত হয়ে এই ভারতবর্ষে আসছে, আমাদের ইউনিটিকে ভাঙার জন্য এনআরসি, সিএ, এনপিআর জারি করছে ওই মৌলবাদী সমাজেরা। এই দেশ ডক্টর বি.আর. আম্বেদকরের দেশ, এই দেশ যোগেন্দ্রনাথ মন্ডলের দেশ, এই দেশ কোনো মৌলবাদীর দেশ নয়। এই দেশে আমাদের অধিকার, এই দেশে রক্ত মাংস ক্ষয় করে আমরা এই দেশ করে তুলেছি। কোন মৌলবাদীরা এসে বলবে এই দেশ তোমাদের নয়, সেটা আমরা মেনে নেব না। কি করতে পারে না, সে জাতি বাঁচার মতন বাঁচতেও জানে না। আজ আমরা ভারতবর্ষের মূল্যবেশীরা সত্যিকার ইতিহাস থেকে হাজার হাজার মাইল দূরে চলে এসেছি। রাষ্ট্রশক্তি সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে সত্য বলে প্রচার করবার জন্য বিকৃত এবং কাল্পনিক ইতিহাস তৈরি করে চলেছে। ভারতবর্ষের ইতিহাস জুড়ে রয়েছে অজস্র মিথ্যা কথার স্তূপ। আজ আমরা সেই মিথ্যার স্তূপকে সরিয়ে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য, অজানা ইতিহাসকে জানবার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের সবার প্রিয় ছোট ভাই রিতেশ বিশ্বাসকে। জয় মহাপ্রাণ, জয় ভীম, জয় ভারত। জানায় সেই মহান নেতা, মানবতার পূজারী, দেশপ্রেমিক, অবিভক্ত ভারতবর্ষের সাধারণ নির্বাচন থেকে, জেনারেল সিট থেকে দাঁড়িয়ে জমিদার অশ্বিনী দত্তের ভ্রাতুষ্পুত্র সরল দত্তকে হারিয়ে ইতিহাস তৈরি করা মহান নেতা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে। আজ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের 120তম জন্মজয়ন্তী উৎসবে আমি আপনাদের সামনে বাংলা ভাগের নেপথ্যের যে সমস্ত কাহিনী রয়েছে তা অতি সংক্ষেপে তুলে ধরব। আমরা সকলে এটা জানি যে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে দুটি প্রদেশে ভাগ করেন। একটা হচ্ছে পূর্ববঙ্গ ও অসম, আর একটা হচ্ছে বাংলা প্রদেশ। কিন্তু আমরা দেখতে পাবো যে সেই সময় তথাকথিত হিন্দু ভদ্রলোকের দ্বারা তীব্র আন্দোলন সংগঠিত হয়, যে আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার অবশেষে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এরপর 1911 খ্রিস্টাব্দে আবার যখন বাংলাকে ভাগ করে 4টি প্রদেশ গঠন করা হলো, বাংলা, বিহার, উড়িষ্যা, অসম, তখন কিন্তু কোনো হিন্দু তথাকথিত ভদ্রলোকেরা বঙ্গভঙ্গের বিরোধিতা করেননি, ব্রিটিশ সরকারের নিকট কোনো স্মারকলিপিও জমা দেননি। এরপর যখন 1912 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, তখনও হিন্দু ভদ্রলোকের দ্বারা কোনো আন্দোলন সংগঠিত হয়নি। কারণ সেদিন বাংলা ভাগ হয়েছিল অগণিত অস্পৃশ্য, চণ্ডাল ও শিখ জাতির মৃতদেহের উপর দিয়ে। তাই তো সেদিন কোনো আন্দোলন সংগঠিত হয়নি। যে গান্ধীজি, মিস্টার গান্ধী বলেছিলেন যদি বাংলা ভাগ করতে হয় তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে ভাগ করতে হবে। ইফ ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইট উইল বি ডিভাইড ওভার মাই ডেড বডি। বাংলা ভাগের পর সেই গান্ধীজি কোনো অনশন করেছিলেন না কোনো আন্দোলন করেছিলেন? করেননি। বাংলা ভাগের যদি আমরা কারণ দেখতে চাই তাহলে আমাদের একটু পিছনে ঠিক যেতেই হবে। মনুসংহিতা অনুযায়ী এই অস্পৃশ্য, চণ্ডাল, দলিত শ্রেণীর মানুষ, এদের ছিল না ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষার কোনো অধিকার। মনুর বিধান অনুযায়ী এরা ইতর পশুদের থেকেও নিকৃষ্ট জীবনযাপনে বাধ্য ছিল। তাই আমাদের মহামানব, আমাদের সকলের জাতির নেতা 1830 খ্রিস্টাব্দে মতুয়া ধর্ম প্রবর্তন করে এই অস্পৃশ্য ধর্মহীন মানুষদের ধর্মের অধিকার দেন এবং তিনি দীপ্ত কণ্ঠে বলেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। 1871 ও 72 খ্রিস্টাব্দে হরিচাঁদ ঠাকুরের জীবদ্দশায় তার অনুগামীরা
মর্যাদা সুরক্ষা আন্দোলনের জন্য প্রথম তীব্র আন্দোলনের সংগঠন করেছিল, যা ছিল অবিভক্ত ভারতবর্ষে প্রথম সাধারণ ধর্মঘট। এরপর 1881 খ্রিস্টাব্দে হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলনের সূচনা করেন, যা জাতিকে অজ্ঞানতার ব্যাধি থেকে মুক্ত করেছিল। 1907 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ ও অসম সরকার কর্তৃক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অন অফ কমিউনিটিজ ইন পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট পাশ করিয়ে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত শ্রেণীর মানুষদের শিক্ষার অধিকার দেন এবং প্রশাসনিক কাজে নিযুক্ত করেন। এক্ষেত্রে সাব রেজিস্ট্রার শশীভূষণ ঠাকুর, ডেপুটি ম্যাজিস্ট্রেট কুমুদ বিহারী মল্লিক, সরকারি ডাক্তার তারিণী বল, এদের নাম উল্লেখ করা যেতেই পারে। এরপর 1919 সালে ভারত শাসন আইন অনুযায়ী হরিচাঁদ ঠাকুরের অনুগামীরা হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনে চেতনাদীপ্ত মানুষজন আস্তে আস্তে তার ধর্মের প্রসার ঘটাতে থাকে। শুরু হয় চণ্ডাল জাতির স্বতন্ত্র আত্মপরিচয় ও স্বতন্ত্র রাজনৈতিক সত্তার সূচনা, যার আংশিক বিচ্ছুরণ দেখতে পাওয়া গেছিল 1946 খ্রিস্টাব্দে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের গণপরিষদে প্রবেশের মাধ্যমে। সেদিন যোগেন্দ্রনাথ মণ্ডল বাংলার অস্পৃশ্য নিপীড়িত মানুষের সহায়তায় বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল and his team said that apart from the door, even the windows of the Constituent Assembly are temporarily closed for Dr. B.R. Ambedkar. Let us see how he can enter into the Constituent Assembly. গণপরিষদের দরজা ছাড়াও জানলাও বন্ধ। দেখি কিভাবে ডক্টর আম্বেদকর গণপরিষদে প্রবেশ করে। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সর্দার বল্লভভাই প্যাটেল এবং কংগ্রেসের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনের বাংলা শাখার সভাপতি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল বাংলা বিভাগ থেকে যোগেন্দ্রনাথ বাবা সাহেবকে দাঁড় করিয়ে জিতিয়ে গণপরিষদে পাঠিয়ে বাংলা নির্যাতিত, নিপীড়িত শ্রেণীর মানুষের ক্ষমতা দেখিয়ে দিয়েছিলেন। গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য নেতারা বুঝতে পেরেছিলেন যে বাংলায় যদি বাবা সাহেব আম্বেদকর এবং যোগেন্দ্রনাথ মণ্ডল থাকে, তাদের যৌথ প্রচেষ্টায় বাংলায় কংগ্রেসের জাহাজ ডুবে না গেলেও কংগ্রেসে জওহরলাল নেহরু, মিস্টার গান্ধী, শ্যামাপ্রসাদ মুখার্জি, সর্দার বল্লভভাই প্যাটেলের আধিপত্য কমে যাবে, যেটা তো 1942 খ্রিস্টাব্দে শ্যামাহকের মন্ত্রিসভা ভেঙে যোগেন্দ্র মণ্ডল দেখিয়ে দিয়েছিলেন। এবার দেখলেন মহা মুশকিল, যদি নমশূদ্র অধিষ্ঠিত জেলাগুলিকে ভারতবর্ষের বাইরে যদি রাখা যায়, তাহলে এই নমশূদ্র সমাজকে ভেঙে দেওয়া যাবে, টুকরো করে দেওয়া যাবে। আমরা জানি অবিভক্ত ভারতবর্ষে নমশূদ্র সমাজ, শুধু নমশূদ্র নয়, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের মতুয়া ধর্মের সংস্পর্শে এসে অল ইন্ডিয়ার অবিভক্ত ভারতবর্ষের অস্পৃশ্য শ্রেণীর মানুষেরা চেতনাদীপ্ত হয়ে যেভাবে নিজেদের মধ্যে ফ্র্যাটার্নিটি, ইউনিটি তৈরি হয়েছিল, যাতে তাদের মধ্যে যে জোট তৈরি হয়েছিল তা মনু সমাজের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। তাই তারা চেয়েছিল যদি এই নমশূদ্র সমাজকে ভেঙে ফেলা না যায়, তাহলে আমরা কখনো ক্ষমতায় আসীন থাকতে পারবো না। শুরু করে দেয় তারা ষড়যন্ত্র। আমরা জানি মনুর বিধান অনুযায়ী এই অস্পৃশ্যদের ধর্মীয়, রাজনৈতিক, শিক্ষা কোনো কিছুরই অধিকার ছিল না। তাহলে আমাদের যখন ধর্মীয় অধিকার ছিল না, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসবে আমাদেরকে আবদ্ধ করছিল যে হ্যাঁ তোমরা এই ধর্মের লোক। কীরকম বলছিল যে জাতীয়তাবাদী আন্দোলনের নামে তারা গণপতি উৎসব, হিন্দু মেলা, বিভিন্ন উৎসব আয়োজন করে বলছিল এটা জাতীয়তাবাদী উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে সকলে আসো, একত্রীভূত হও। কিন্তু অস্পৃশ্যরা তো কোনো ধর্মের কোনোদিনও স্পর্শে আসতে পারতো না, নামই তার অস্পৃশ্য। তাহলে কিভাবে সে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে নিজেকে একত্রীভূত করতে পারে? এটা দেখে নানা ধর্মের, নানা বর্ণের, নানা ভাষার, নানা সংস্কৃতির ভারতবর্ষের লোক দেখলো এরা তো ষড়যন্ত্র করছে। তাই ঢাকার নবাব সালিমুল্লাহ মুসলিমদের নিয়ে একটি
স্বাধীন স্বতন্ত্র দল তৈরি করলো মুসলিম লীগ। যখন মুসলিম লীগ তৈরি হলো, মুসলমানরা আলাদা হয়ে গেল। এবার পড়ে থাকছে অস্পৃশ্য এবং বর্ণ হিন্দুরা। তো অস্পৃশ্যরাও যখন আলাদা হয়ে যাচ্ছে, বর্ণ হিন্দুরা দেখছে অস্পৃশ্যরা যদি আলাদা হয়ে যায়, মুসলমানরা যদি আলাদা হয়ে যায়, তাহলে আমরা তো নগণ্য, সংখ্যালঘু একেবারে, হাতে গোনা কয়েকজন। কি করতে হবে? এখন কোনো ষড়যন্ত্র করতে হবে। তাই ষড়যন্ত্র করে তারা কি করলো? হিন্দু মহাসভা নামে একটা সংগঠন তৈরি করলো, এবং এই সংগঠনে ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভুলে গিয়ে সাম্প্রদায়িক বিষ ছড়ায়। কি বলেন? খুলনাতে গিয়ে তিনি সেই সময় বলছেন, ইট ইজ অলসো ডিপ্রেসড ক্লাসেস কান্ট্রি অ্যাজ ইট ইজ আওয়ার্স, বাট ইট ইজ নট দ্য কান্ট্রি অফ মুসলিমস। অর্থাৎ এই দেশ যেমন অস্পৃশ্যদের দেশ, ঠিক এই দেশ আমাদেরও। এই দেশ কখনো মুসলমানদের দেশ হতে পারে না। ভাবুন, মানে হিন্দু মুসলমানের মধ্যে সেই সময় দাঙ্গা বাঁধানোর চেষ্টা তারা শুরু করে দিয়েছে। কারণ হিন্দু মুসলমানের মধ্যে সেই সময়ও কোনো দাঙ্গা বাঁধেনি, কোনো গণ্ডগোল হয়নি, তারা ছিল ভাই ভাই। এরপর আমরা দেখব 1946 খ্রিস্টাব্দে লীগ কাউন্সিলের সভায় ক্যাবিনেট মিশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অনুমোদন তুলে নিয়েছিল মুসলিম লীগ, এবং তারা প্রত্যক্ষ আন্দোলন দিয়েছিল কি, যে আমরা পাকিস্তান চাই। পাকিস্তানের দাবি তারা চায়, শুরু করে পাকিস্তান নতুন একটা দেশের। তাই বাংলার সুরাবর্দী সরকার কলকাতায় সেই সময় ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করার জন্য হরতাল ডাকে এবং বলেন যে লড় কে লেঙ্গে পাকিস্তান, লে কে লেঙ্গে পাকিস্তান। এই কথা শুনে বাংলার হিন্দু মহাসভার অন্যতম একজন নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, এই হরতাল আমরা রুখবো, তার জন্য যদি রক্ত খরাতে হয় তাহলে আমরা কোনো মুসলিম ভাই দেখতে যাব না, মুসলিম ভাইদের আমরা কেটে টুকরো টুকরো করে ফেলবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো তখন আমরা। যার মাধ্যমে হিন্দু মুসলমানদের মধ্যে সেই সময় ভয়াবহ দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গার পরিপ্রেক্ষিতে, এই দাঙ্গার ছোঁয়া লেগে তৎকালীন বাংলার নোয়াখালীতে, পূর্ব বাংলার নোয়াখালীতেও আর এক দাঙ্গা শুরু হয় হিন্দু মুসলমানের মধ্যে, যার ফলে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা তীব্রভাবে সংগঠিত হয়, শুরু হয়। হিন্দু মুসলমানের মধ্যে একটা তীব্র সংগ্রাম। তাই সকলে ভাবে যে এই মুসলমানদের সঙ্গে আমরা থাকতে পারবো না, মুসলমানরা বলে এই হিন্দুদের সঙ্গে আমরা থাকতে পারবো না, আমাদের আলাদা দেশের প্রয়োজন। তাহলে কি করতে হবে? দেশ ভাগ করতে হবে। এই যে দুই ঘটনা, নোয়াখালী আর কলকাতায় যে গ্রেট ক্যালকাটা কিলিং, নারকীয় গণহত্যা, এই দুই ঘটনা তৎকালীন তথাকথিত হিন্দু ভদ্রলোকের হিডেন এজেন্ডা হিসেবে পরিচিত। আপনারা অধিকাংশ, কেউ নয়, অধিকাংশ মানুষই জানেন যে বাংলা ভাগ নাকি মুসলমানরা করেছিলেন। এই বিষয়ে আমি একটু আলোচনা করব অতি সংক্ষেপে, আপনারা একটু শুনবেন। প্রাক স্বাধীনতা পর্বে সে সময় বাংলার কোন অঞ্চলের মানুষের সংখ্যা কেমন ছিল সেটা একটু বলবো। বাংলায় হিন্দু সহ তপশিলি 41.5%, মুসলিম 54%। পাঞ্জাবে হিন্দু 26.5%, মুসলিম 57%। সিন্ধুতে হিন্দু 27.1%, মুসলিম 70.7%। বালুচিস্তানে হিন্দু 8%, মুসলিম 87.5%। আপনারা দেখলেন সে সময় এই কটা অঞ্চলে হিন্দুদের তুলনায় অর্থাৎ অমুসলিম অনেক কম, সংখ্যায় অনেক কম। তা সত্ত্বেও সেই সময় কিন্তু মুসলমানরা চায়নি যে বাংলা ভাগ করা হোক কিংবা ভারত ভাগ করা হোক, কিন্তু তার সত্ত্বেও বাংলা অর্থাৎ ভারত ভাগ হয়েছিল। কেন হয়েছিল একটু শুনব আমরা। 1947 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে কলকাতার সিংহি পার্কে একটি অধিবেশনে সিদ্ধান্ত হয় যে দেশ ভাগ করতে হবে। তখন মুসলিম লীগ ভাইসরয় মাউন্টব্যাটেনের কাছে গিয়ে বলছে, দেখুন, যদি দেশ ভাগ করতে হয় তাহলে মুসলিমদের জন্য আলাদা একটা দেশ দিতে হবে, আমরা পাকিস্তান চাই। এই কথা শুনে শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন বাংলার রাজ্যপাল ফেডারিক বরজের কাছে গিয়ে বলছেন, ওরা যদি মুসলমানরা
পাকিস্তানের দাবি করতে পারে আমরাও চাই বাংলা ভাগ হোক। আপনারা শুনেছিলেন, আমি প্রথমেই বলেছিলাম যে তথাকথিত হিন্দু ভদ্রলোকেরা সেই সময় বঙ্গভঙ্গের বিরোধিতা করে আন্দোলন করেছিল। তারাই আবার 1947 খ্রিস্টাব্দে এসে বাংলা ভাগের জন্য তীব্র আন্দোলন সংগঠন করছে, কারণ এখানে তাদের স্বার্থ রয়েছে। এটা পরে দেখবো আমরা। দেশভাগ আরেকটা বাংলা ভাগ। মাউন্টব্যাটেনের কাছে দুটো প্রস্তাব, কোনটা তিনি নেবেন, তাই জন্য তিনি তার বাড়িতে একটা মিটিং ডাকলেন। 1947 খ্রিস্টাব্দে 2রা জুন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের মধ্যে যারা সর্বাপেক্ষা দামি তাদের নিয়ে বাড়িতে একটা মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে কে কে উপস্থিত ছিলেন একটু শুনুন। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী, এটা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান, আব্দুর রব নিস্তার, আর শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে সর্দার বলদেব সিং। এত বড় তপশিলি, অবহেলিত, নির্যাতিত মানুষের নেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে ডাকা হলো না মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকেও। ভাবুন, বাংলা ভাগ হচ্ছে, ভারত ভাগ হচ্ছে, সেখানে বাবা সাহেব আম্বেদকরকে ডাকা হয়নি যোগেন্দ্র। এরপর মিটিংয়ে একটা সিদ্ধান্ত হলো যে হিন্দু অধ্যুষিত এলাকায় যতগুলি অঞ্চল রয়েছে সেগুলি থেকে হিন্দুদের, যে সমস্ত জেলায় হিন্দুরা বেশি সেই সমস্ত জেলার হিন্দুরা একটি মিটিংয়ে বসবে, এবং যে সমস্ত জেলায় মুসলমানরা বেশি সেই সমস্ত জেলার মুসলমানরা একটি মিটিংয়ে বসবে। এবং দুই মিটিং যখন হবে, দুই মিটিংয়ে যদি কোনো একটি মিটিংয়ে বাংলা ভাগের পক্ষে একজনও বেশি ভোট দেয় তাহলে বাংলা ভাগ হবে। মিটিং অনুযায়ী অবশেষে হিন্দু অধ্যুষিত এলাকায় মিটিং হলো একদিন। 1947 খ্রিস্টাব্দে বাংলার অ্যাসেম্বলিতে সেই সময় 225 জন এমএলএ ছিলেন। হিন্দু অধ্যুষিত জেলা ছিল 11টি: বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, খুলনা, দার্জিলিং ও জলপাইগুড়ি। এই 11টি জেলার মোট অ্যাসেম্বলি মেম্বার 80 জন। এই 80 জন এমএলএ এক জায়গায় বসে মিটিংয়ে বিশিষ্ট হিন্দু ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, মহারাজ উদয়চাঁদ মাহতাব, মুকুন্দ বিহারী মল্লিক, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু প্রমুখ। আর মুসলমানদের পক্ষে উপস্থিত ছিলেন এইচ.এস. সুরাবর্দী, এম.এ. ইস্পাহানি, আব্দুল হোসেন, আব্দুর রহমান, মোশাররফ হোসেন প্রভৃতি। ভোট হলো। ভোটের রেজাল্ট কি হলো আপনারা একটু শুনবেন। বাংলা ভাগের পক্ষে 58 জন, আর বাংলা ভাগের বিপক্ষে 21 জন। একজন নীরব কিংবা অনুপস্থিত ছিলেন সেদিন। এরপর আমরা দেখব মুসলিম অধ্যুষিত এলাকাগুলো ভোট কি হয়েছিল। সেদিন মুসলমান অধ্যুষিত জেলা ভোট হয়েছিল 16টি জেলা: চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা, বাফরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া, বগুড়া, দিনাজপুর, মালদা, পাবনা, রাজশাহী ও রংপুর। এই 16টি জেলার মোট অ্যাসেম্বলি মেম্বার ছিল 145 জন। মিটিংয়ে বিশিষ্ট মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এ.কে. ফজলুল হক, মোহাম্মদ আলী, নুরুল আমিন, মোহাম্মদ হোসেন ও হিন্দুদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি দ্বারকানাথ বর্মন, গয়ানাথ বিশ্বাস, নগেন্দ্রনাথ বিশ্বাস ইত্যাদি। ভোট হলো সেই সময়। ভোটের ফলাফল কি হলো? বাংলা ভাগের পক্ষে 34 জন এবং বাংলা ভাগের বিপক্ষে 106 জন। 5 জন নীরব কিংবা অনুপস্থিত ছিলেন। আপনারা শুনলেন, মুসলমান অধ্যুষিত এলাকায় বাংলা ভাগের পক্ষে ভোট দেয়নি, হিন্দু অধ্যুষিত জেলায় বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছে। আমরা যদি দেখি যে আমাদের এখানে ভোট কিরকম গণতান্ত্রিক উপায় হয়, যে যদি একটা ব্লকে ভোট হয়, টোটাল ব্লকে যত ভোট হয় তত ভোট যোগ করা হয়, কিন্তু সেই সময় সেই গণতান্ত্রিক উপায়ে ভোট হয়নি। দুই অঞ্চলে, প্রথমে মুসলমান অঞ্চল হলো, তারপর হিন্দু অঞ্চলও হলো। মুসলিম অঞ্চলে বাংলা ভাগের পক্ষে ভোট দেয়নি, হিন্দু অঞ্চলে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছে, আর অবশেষে দেশভাগ হয়েই গেল। আপনারা জানেন, দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী মুসলিমদের জন্য পাকিস্তান এবং অমুসলিমদের জন্য ভারতবর্ষ বরাদ্দ করা হয়। তাহলে মালদা, মুর্শিদাবাদ এই মুসলিম প্রধান জেলাগুলোকে কেন পাকিস্তানের সঙ্গে যুক্ত না করে, বাংলাদেশের সঙ্গে যুক্ত না করে
ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা হলো। আর সেই সময় খুলনা, বাগেরহাট, যশোর এই তিনটে জেলাকে, এই নমশূদ্র অধ্যুষিত জেলাগুলোকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত না করে কেন বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হলো? এই উত্তর কোনো মনুবাদীরা দিতে পারেনি, বরং ঘর পোড়া মানুষগুলোকে চিড়ে ভেজা কথা বলে তাদের মনকে শান্ত করতে চেয়েছে। বাংলা ভাগের পরবর্তী সময়ে পূর্ববঙ্গের অস্পৃশ্য চণ্ডাল ও শিখ জাতির লোকেরা যারা বাংলা ভাগে তথাকথিত হিন্দু ভদ্রলোকদের সাহায্য করেছিলেন, তাদের শেষ ঠাঁই হয়েছিল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের দাণ্ডকরণে আন্দামানের মানা ক্যাম্পে ও রেল লাইনের দুপারে। তাই বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, দিস স্বরাজ ইজ দেয়ার স্বরাজ, উই আর স্টিল স্লেভ। আমরা এই স্বরাজ তাদের স্বরাজ, আমরা যে দাস ছিলাম আজও সেই দাস আছি। আজ উদ্বাস্তুদের নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে আমরা সকলে জানি। নাগরিকত্ব বিল, এনআরসি, এনপিআর, সিএ নিয়ে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, পূর্ব বাংলা থেকে আজ আমাদের স্বজাতির লোকেরা, ছিন্নমূলেরা এই ভারতবর্ষে এসে বসবাস করছে। আপনারা জানেন, অখণ্ড ভারতে, অবিভক্ত ভারতবর্ষে যখন এই বাংলায় নবশূদ্র মানুষদের, অস্পৃশ্য মানুষদের একটা ইউনিটি তৈরি হয়ে যায়, তখন তাদের ইউনিটি ভাঙতে বাংলা ভাগ করলো। আর আজ যখন ও দেশে অত্যাচারিত, নিপীড়িত, শোষিত হয়ে আমাদের স্বজাতির লোকেরা নির্যাতিত হয়ে এই ভারতবর্ষে আসছে, আমাদের ইউনিটিকে ভাঙার জন্য এনআরসি, সিএ, এনপিআর জারি করছে ওই মৌলবাদী সমাজেরা। আপনারা জানেন, ইতিমধ্যে তারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এনআরসি, এনপিআর, সিএ জারি করছে, বলছে এটা হিন্দুদের কোনো অসুবিধা হবে না। তাহলে আসামে 12 লক্ষ লোক কেন ক্যাম্পে আটকে রাখা হলো? ওই শূদ্রদের কেন আটকে রাখা হলো? আপনারা জবাব দিন মৌলবাদী সমাজ। মৌলবাদী সমাজ জবাব দিন। এ তো গেল এনআরসি, এনপিআর, সিএ। আজকে আমাদের স্বজাতির লোকরা এই দেশে আসবে না কেন? ওই দেশের ছিন্নমূলরা, অর্থাৎ আমাদের স্বজাতির লোকরা অত্যাচারিত হয়ে এই দেশে চলে আসছে। এই দেশে এসে যখন তারা বসতি স্থাপন করছে, একটু থাকার জায়গা চাইছে। আজকে আমাদের স্বজাতির লোকদের, মানে ওই দেশ থেকে, পূর্ব বাংলা থেকে যারা বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ থেকে যারা আসছে, তাদের মেন্টালিটি, সেন্টিমেন্ট এরকম হচ্ছে যে এই দেশে এনআরসি, সিএ চালু হচ্ছে, আমাদের কোনো চাকরি লাগবে না, আমাদের একটু থাকার জায়গা দিন, রাস্তার পাশে আমরা যেন একটু থাকতে পারি। এই দেশ ডক্টর বি.আর. আম্বেদকরের দেশ, এই দেশ যোগেন্দ্রনাথ মন্ডলের দেশ, এই দেশ কোনো মৌলবাদীর দেশ নয়। এই দেশে আমাদের অধিকার, এই দেশে রক্ত মাংস ক্ষয় করে আমরা এই দেশ করে তুলেছি। কোন মৌলবাদীরা এসে বলবে এই দেশ তোমাদের নয়, সেটা আমরা মেনে নেব না। আপনারা জানেন, মৌলবাদীরা বলছেন যে you have no citizenship, you have no right to live in India because you have no citizenship. অর্থাৎ তোমার কাছে কোনো নাগরিকত্ব বিল অনুযায়ী তোমার কি কোনো প্রমাণ আছে যে তুমি এদেশের অধিবাসী, তুমি এদেশের বাসিন্দা? নেই তো, তাহলে কেন থাকবে তুমি এখানে? যখন ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ ভাগ হয়েছিল, তখন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মিস্টার গান্ধী সকলে তাদের বক্তব্যে কি বলেছিলেন? দেশভাগ যাদেরকে আমাদের থেকে আলাদা করলো, যে সমস্ত শিখ ও হিন্দু ভাইরা আমাদের থেকে আলাদা হলে তাদের চিন্তার কোনো কারণ নেই। তারা ওদেশ থেকে যদি ওদেশে স্বাধীনভাবে থাকতে না পারে, স্বাধীনতা উপলব্ধি করতে না পারেন, স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে না পারেন, আপনারা একে একে এদেশে চলে আসতে পারেন। তার জন্য কি দরকার? তার জন্য যে জীবিকা আপনারা ওই দেশে করতেন, যে পরিমাণ জমি আপনাদের ওখানে ছিল, সেটা এদেশে এসে দেওয়া হবে। কিন্তু সেটা কি মানা হচ্ছে? হচ্ছে না। সেই মহান নেতাদের কথা কি মানা হচ্ছে? হচ্ছে না। আজকে এনআরসি, সিএ জারি করে বলছে এই দেশের বাসিন্দা না হলে এই দেশে তোমরা থাকতে পারবে না। কেন বলছেন আপনারা?
আপনাদের সেই প্রতিশ্রুতি কোথায় গেল? কেন আপনারা নির্বাক? এখন আপনারা বলছেন যে কাগজ দেখাতে হবে। কাগজ দেখানোর আপনারা কে? আপনারা কে? এই দেশের মূল নিবাসী আমরা। ভাবুন, এই দেশের মূল নিবাসী হওয়া সত্ত্বেও আজ আমরা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি প্রান্তর থেকে প্রান্তরে। একটা ভিখারি তাও ভালোভাবে থাকতে পারে। আমাদের সমাজের মানুষেরা, আমাদের দাদা, আমাদের কাকা, জ্যাঠামশাই সকলে ভালো ভালো চাকরি করতে পারছেন না। যদি চাকরি করে তারপর রাতের পর রাত, দিনের পর দিন তারা ঘুমাতে পারছেন না। তারা ভাবছেন এই সমাজের কিভাবে স্বাধীনতা দরকার। ভারতবর্ষ 1947-এ স্বাধীন হয়েছে, তারপরেও কি মূল নিবাসীরা সঠিকভাবে স্বাধীনতা পেয়েছে? স্বাধীনতার স্বাদ কি পেয়েছে? পাইনি। এটা কিন্তু এখনো আমরা উপলব্ধি করতে পারিনি। অনেকদিন তো ঘুমিয়েছেন, এবার একটু জাগুন। আজ আপনারা যতটা স্বাধীনতা সুযোগ পাচ্ছেন, আপনার নেক্সট জেনারেশন ততটাও পাবে না। একটু জাগুন আপনারা। আজ আমরা কি দাবি করতে পারি না আমাদের প্রাপ্য অধিকারটুকু ফিরে পাওয়ার? আমরা এই দেশের অধিবাসী, এই দেশের বাসিন্দা, আমরা কি চাই না? আমরা কি পারি না আমাদের অধিকারটুকু ফেরানোর? তার জন্য দরকার সংগ্রাম, জীবনপণ সংগ্রাম। ভারতবর্ষের ওই পার্লামেন্ট ও অ্যাসেম্বলি 1/4 মেম্বার, সংসদ সব আমার জাতি। তারা কোনো আমাদের হয়ে কথা বলে না। কেন তারা কথা বলে না? কি জন্য তাদের আমরা পাঠিয়েছি? কেন তাদের আমরা ভোটে জিতিয়েছি? কোন দল থেকে তাদেরকে আমরা পাঠিয়েছি? কেন তারা কথা বলে না? যদি আমাদের হয়ে কথা নাই বলে, তাহলে আমাদের জাতির হয়ে তাকে আমরা পাঠাবো না। আমরা তাকেই পাঠাবো। আমরা স্বতন্ত্র দল গঠন করব এবং সেই সমস্ত শিরদাঁড়ার শক্ত লোককে পাঠাবো যে জাতির হয়ে কথা বলতে পারবে। তাই তো বাবা সাহেব বলেছিলেন রাজ ক্ষমতা দখল করুন। তাই রাজ ক্ষমতা দখল করার জন্য আমাদের সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতে হবে। তার ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাবা সাহেব বলেছিলেন তো, ক্যাপচার দ্য টেম্পল অফ দ্য পাওয়ার ফর ইওর ইমানসিপেশন। তাই আসুন বাবা সাহেবের আদর্শে আমরা সকলে একে হাত রেখে ঐক্যবদ্ধ হই। আরে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে। জয় ভীম, জয় ভারত। গতকাল একটি অনুষ্ঠানে গেছিলাম মহাপ্রাণ যোগীনাথ মন্ডলের এই জন্মদিবস উপলক্ষে। বাংলা ভাগ কেন হলো সে বিষয়ে এক দাদা ভাই বক্তব্য রাখছে। তো গল্পটা হচ্ছে যে একটা বাঘের খাঁচা, বাঘ রয়েছে ভেতরে। তো সেই খাঁচার মধ্যে যদি একটা ছাগল ছানাকে পুড়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেই ছাগল ছানাটা কি অক্ষত থাকবে? নাকি সেই ছাগল ছানার দোষ যে বাঘের খাঁচা ঢুকেছে, বাঘ তাকে খেয়ে ফেলছে? এখানে ছাগল ছানার কোনো দোষ ছিল না। ছাগল ছানাটাকে কেউ একজন সেই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাই সে আজ মানে বাঘের খাদ্য হিসাবে রয়েছে। তো যখন বাংলা ভাগ হলো, বলা হলো যে মুসলিমরা আমাদের অত্যাচার করছে। কিন্তু ভাইয়ের বক্তব্যে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে 14ই আগস্ট মধ্যরাতের আগে পর্যন্ত আমরা ভারতবাসী, আমরা ঘুমোচ্ছি। 15ই আগস্ট মধ্যরাতেই আমরা হয়ে গেলাম বিদেশি। আমরা সেই খাঁচার বাইরে ভিতরে ঢুকে গেলাম। তাহলে স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই জানি সে খাঁচায় ঢুকিয়েছে কারা। কোনো মুসলিম ভাইয়েরা আমাদের খাঁচায় ঢুকায়নি, এটা আমরা পরিষ্কার।